পার্লামেন্ট নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, যারা বিনিয়োগের যারা একটা ক্ষেত্র মনে করেন, সুতরাং আমি আশা করতে চাই তিনি প্রজ্ঞা, দূরদর্শিতা নিয়ে, দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্বটা পালন করবেন। তিনি ইতিহাসের বিরল সৌভাগ্যবানদের একজন। একটা অকল্পনীয় নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন। সমস্ত চুক্তিগুলোকে প্রকাশ করা দরকার, মেগা প্রকল্পগুলোর একটা পর্যালোচনা করা দরকার। তারা যেন কোনো অপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি না করেন। তারা টাকার ভাগ বরাদ্দ, তারা এলাকার কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা দরকার। চাঁদাবাজি সিন্ডিকেট থেকে শুরু করে বাজার সিন্ডিকেট, তার নেতৃত্ব নির্বাচন করে একটা ডেমোক্রেটিক পলিটির মধ্য দিয়ে, নির্বাচনের ভেতর দিয়ে। সুতরাং এবার এই সরকারের তাদের যেমন একটা রাজনৈতিক ম্যান্ডেট রয়েছে, ইথিক্যাল মোরাল একটা ম্যান্ডেটও তাদের আছে। সুতরাং এই সরকারকে যেন প্রত্যাশাটা হিমালয় সমান প্রত্যাশা, একটা আকাশ চুম্বী প্রত্যাশা এই সরকারের উপরে মানুষের তৈরি হয়েছে। আমি ইতিমধ্যে বলেছি তারেক রহমানের সাথে নির্বাচনের পরপরই সম্ভবত 14 না 15 তারিখে যখন আমার এবং বন্নি শেখা জামালি ওনার সাথে 20-25 মিনিটের যে বৈঠক হলো, সে বৈঠক আমি তাকে বলেছি, যেটা পরবর্তীকালে গণমাধ্যমে আমি শেয়ার করেছি, যে এই মুহূর্তে তার একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, একটা অসাম্প্রদায়িক, বহুত্ববাদী একটা বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করার। তিনি ইতিহাসের বিরল সৌভাগ্যবানদের একজন। সেটা পারিবারিক উত্তরাধিকার বলি, রাজনৈতিক উত্তরাধিকার বলি। তিনি নিজেও একটা অকল্পনীয় নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিলেন। পারিবারিকভাবে অনেকগুলো শোকাবহ ঘটনা, বিপর্যয়ের শিকার হয়েছেন। ইতিহাস সময় কখনো কখনো কোনো ব্যক্তি দলের উপরে একটা বিরাট কর্তব্য অর্পণ করে। তারেক রহমানের উপরে ইতিহাস এরকম একটা বিরাট দায়িত্ব অর্পণ করেছে। সুতরাং আমি আশা করতে চাই তিনি প্রজ্ঞা, দূরদর্শিতা নিয়ে, দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্বটা পালন করবেন। ইতিহাসের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তিনি তার এই টেনিওরে তিনি একটা গুরুত্বপূর্ণ ছাপ, একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি তার নেতৃত্বে সাধন হবে। এটা হচ্ছে শুধু আমার না, মানে হাউজের যে কোনো মানুষের এখন একটা সাধারণ প্রত্যাশা জায়গাটা হচ্ছে এইখানে। সেদিক থেকে আমি দ্বিতীয় যেটা বলতে চাই, সরকারের এখন তাহলে অগ্রাধিকারের প্রশ্নগুলো কি? ক্লাসিফাইড অংশের বাইরে যেগুলো পাবলিকলি প্রকাশ করা যায় সেগুলো প্রকাশ করা হয়নি। সমস্ত চুক্তিগুলোকে প্রকাশ করা দরকার। যেই চুক্তিগুলো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এই চুক্তিগুলোকে পর্যালোচনার মধ্যে আনা দরকার। এবং যেগুলো আমাদের নিরাপত্তা, জাতীয় স্বার্থের পরিপন্থী, সেগুলোকে স্থগিত করা, বাতিল করার উদ্যোগ নেওয়া দরকার। তাহলে সমগ্র চুক্তিগুলোকে এটাকে ডিসক্লোজ করা দরকার। পাবলিক কনজামশনের মধ্যে চুক্তিগুলোকে মনে করি এটাকে আনা দরকার। মেগা প্রকল্পগুলো যেটা গত সরকারের আমলে আমরা বলেছিলাম, খুব দ্রুত রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতন কর্ণফুলী যে টাওয়ার যেটা হয়েছে ধরুন, সেখানে এটার মেইনটেনেন্সের যে খরচ প্রতিদিন টাকাটাও কিন্তু সেটা কিন্তু আসছে না। আমাদের গরিবের খোড়া রোগের মতন অনেকগুলো রোগ আমাদেরকে পেয়ে বসছিল অনেক আগে থেকে। মেগা প্রকল্পগুলোর একটা পর্যালোচনা করা দরকার। কিছু মেগা প্রকল্পের ভূত আমাদের ঘাট থেকে নামানো দরকার, আর আমি মনে করি যে এটা পর্যালোচনা করা দরকার। আর ভবিষ্যতে কোনো মেগা প্রকল্প নেবার ক্ষেত্রে সরকারের কমিটিগুলোর বাইরে জনগণের একটা গণশুনানি ছাড়া, মানুষের প্রত্যক্ষ মতামত, অপিনিয়ন ছাড়া কোনো মেগা প্রকল্প গ্রহণ করা উচিত হবে না। এরকম একটা নীতিগত অবস্থান সরকারের দিক থেকে আমরা মনে করি এটা নেওয়াটা অত্যন্ত জরুরি। এটা পার্লামেন্ট নির্বাচনকে যারা ব্যবসা মনে করেন, যারা বিনিয়োগের যারা একটা ক্ষেত্র মনে করেন, কোনো মতে যদি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এখন যদি 25 কোটি খরচ করেন, কপাল ভালো থাকলে 5 বছরে 500 কোটি টাকা বা কারো কারো হয়তো 5000 কোটি টাকা আয় করবার অবারিত সুযোগ তৈরি হবে। এই খেলা বন্ধ করার জন্য মনে করি পার্লামেন্টের মেম্বার সহ জনপ্রতিনিধিত্বটাকে অলাভজনক করা দরকার। আমরা যে লোকাল গভর্নমেন্ট করি তো মূলত এগুলোর জন্যই করি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ করি আমরা এগুলোর জন্য। সংসদ সদস্যরা বড় জোর, তার একটা সুপারভাইজারির রোল, তার একটা
তত্ত্বাবধানের জায়গাটা তা দেখতে পারেন স্বচ্ছতার সাথে কাজগুলো হচ্ছে কিনা। নিশ্চয়ই আমাদের দেশের সংস্কৃতিতে হয়তো এটাকে আমরা রাখতে পারি। পার্লামেন্ট মেম্বাররা প্রথম তারা ল মেকার, তারা আইন প্রণয়ন করবেন, তারা রাষ্ট্রের আইন প্রণেতারা, তারা টাকার ভাগ বরাদ্দ, তারা এলাকার কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে, কোন মসজিদে কোন মন্দিরে তারা কি করবেন, এটার জন্য আমার ইউনিয়ন পরিষদ আছে, আমার সিটি কর্পোরেশন আছে, লোকাল গভর্নমেন্টগুলো আছে। এই কাজে তাদেরকে ব্যস্ত রাখার কোনো সুযোগটা নাই। এসব ব্যাপারে বর্তমান সরকার যদি দৃঢ়চিত্ত ভূমিকা গ্রহণ করতে পারেন, ইতিহাসে তার একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হিসাবে এই কাজটা কিন্তু স্বীকৃত হবে। আমি শেষ দিকে যেটা বলতে চাই, আমি মনে করি যে সরকারের এখন 100 দিনের অগ্রগতি, ইতিমধ্যে অনেকগুলো কথা বজলুর রশিদ ফিরোজ তিনি ভেঙে ভেঙে অনেকগুলো কথা উত্থাপন করেছেন। সুব্রত দা বলেছেন, সরাব হাসান, আমাদের বাংলাদেশ প্রতিদিনের মঞ্জুরুল তিনিও অনেকগুলো কথা উত্থাপন করেছেন। আমি প্রথম যেটা মনে করি যে অগ্রাধিকারের মধ্যে আমার বিবেচনা এই মুহূর্তে আমি মনে করি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে মব ভায়োলেন্সটাকে ইতিমধ্যেই দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা বক্তব্য দিয়েছেন, এটাকে আমি স্বাগত জানাই। এটাকে পুরোপুরি বন্ধ করা দরকার। মানে এটা একটা সামাজিক নৈরাজ্যকে যেভাবে রাষ্ট্র উপর থেকে এটাকে মদত জুগিয়ে এসেছিল, নির্বাচনের পরে বর্তমান সরকার পরোক্ষভাবে কোনোভাবে এটাকে মদত যোগানোর কোনো সুযোগ নেই। বরঞ্চ গত 1.5 বছরে যে সমস্ত মবের ঘটনা সংঘটিত হয়েছে, কোনটার পিছনে সরকার কখন কারা কিভাবে মদত জুগিয়েছে, এগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা দরকার, আইনের আওতায় আনা দরকার। প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা দরকার। এবং আপনি একটা অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে আপনি যা খুশি করবেন, এরকম কোনো লাইসেন্স আমরা বাংলাদেশের মানুষ যারা আমরা অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে ছিলাম, দায়িত্বে ছিলাম, নেতৃত্বে ছিলাম, নিশ্চয়ই আমরা এরকম লাইসেন্স কাউকে আমরা দেইনি। পানি, বিদ্যুৎ, গ্যাসের স্বস্তিটা দেওয়া, এবং আগামীতে উচিত হবে না আগামী কমপক্ষে আগামী 2 বছর এই ধরনের প্রয়োজনীয় সেবা সার্ভিসের তারা যেন কোনো অপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি না করেন। এ ব্যাপারে সরকারকে এখনই পরিষ্কার ঘোষণা দিতে পারলে সেটা ভালো হবে। বাজারের আগুনটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনা, বিভিন্ন ক্ষেত্রে যে সিন্ডিকেট, চাঁদাবাজির সিন্ডিকেট থেকে শুরু করে বাজার সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।